একবার ভাবুন তো, আমাদের পৃথিবীর বাইরে তৈরি করা হয়েছে এক অন্য দুনিয়া, যেখানকার অদ্ভুত এক শহরে বসবাস করছে পৃথিবীর শেষ কিছু জীবিত মানুষেরা, যারা কিনা কখনোই তাদের এই শহর ছেড়ে কোনোদিনও বাইরে বের হতে পারেনি, কারণ এই শহর থেকে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে এই শহরের কোনো রং ছিল না পৃথিবীর মতো নিয়মকানুন, বরং এখানকার মানুষদেরকে এখানকার বেশ কিছু কঠিন নিয়মকানুন মেনে বেঁচে থাকতে হতো। তবে যদি কেউ এই নিয়মের বাইরে যেত, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হতো। কিন্তু অদ্ভুতভাবে এখানকার কোনো মানুষই এটা জানত না যে তাদের এই দুনিয়ার বাইরে রয়েছে পৃথিবী নামক এক আসল দুনিয়া। কিন্তু একদিন হঠাৎ করে জোনাস নামের একটি ছেলে পৃথিবীর সম্পর্কে জানতে পারে, আর সে তখন তার বন্ধুদের সঙ্গে মিলে বেরিয়ে পড়ে আসল পৃথিবীকে খুঁজে বের করার এক রোমাঞ্চকর যাত্রায়। তবে শেষ পর্যন্ত জোনাসের সঙ্গে কি হয়েছিল? জোনাসকে শেষ পর্যন্ত আসল পৃথিবীকে খুঁজে বের করে সমস্ত মানুষকে মুক্ত করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক আসল পৃথিবীকে খুঁজে বের করার এক রোমাঞ্চকর গল্পে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে আমাদেরকে একটি ভয়েস ন্যারেশনের মাধ্যমে বলা হয় যে হঠাৎ করে পৃথিবীতে ভয়ানক এক বিপর্যয় নেমে আসে, যার ফলে আমাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। এতে করে পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষই মারা যায়। তবে ভাগ্যক্রমে পৃথিবীতে বেঁচে আছে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ। তাদের সবাইকে নিয়ে পৃথিবীর মাঝখানে তৈরি করা হয়েছে অদ্ভুত একটি শহর, যাতে করে বেঁচে যাওয়া মানুষেরা সেখানে সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। অর্থাৎ এটা ছিল মানুষের জন্য এক নতুন পৃথিবী। তবে পুরো শহরটিকে একটি বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, আর এখানে মানুষের জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু নিয়ম, যেগুলো এখানকার মানুষদেরকে কঠোরভাবে মেনে চলতে হয়। শুধু তাই নয়, এখানে যে সমস্ত বেঁচে যাওয়া মানুষেরা আছে তাদের মেমোরি থেকে পুরনো সমস্ত স্মৃতিগুলো মুছে দেওয়া হয়েছে। আগে তারা কেমন ছিল, কি করত, কার সাথে তাদের সম্পর্ক ছিল, এসব ব্যাপারে তারা কিছুই জানে না। আর এসব কিছু করা হয়েছে তাদের সবাইকে এই শহরে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য। তাছাড়া তাদের কাছে নতুন করে কোনো কিছু চিন্তাভাবনা অথবা তৈরি করার পারমিশন পর্যন্ত ছিল না। অর্থাৎ এখানে কেউ তাদের ইচ্ছে মতো চাইলেই কোনো কিছু করতে পারে না। এখানকার সবকিছু পরিচালিত হয় শুধুমাত্র একজনের অর্ডারে, আর সে হচ্ছে এখানকার প্রেসিডেন্ট অ্যান্ডা। অ্যান্ডাই মূলত এখানকার সমস্ত নিয়মকানুনগুলো তৈরি করেছে, আর এখানকার প্রত্যেকটি মানুষই অ্যান্ডার অর্ডার মেনে চলত। কেউ কখনো তার বিরুদ্ধে যাওয়ার সাহস পেত না। আর এই নতুন পৃথিবীর শহরটিকে অ্যান্ডা নিজেই বানিয়েছে, এবং তার জন্যই এখনো মানুষেরা পৃথিবীতে সার্ভাইভ করতে পারছে। আর এখানে যে সমস্ত মানুষেরা রয়েছে তারা কে কোন কাজ করবে, কে কোন পেশায় নিযুক্ত থাকবে, এই সবকিছুই নির্ধারণ করে অ্যান্ডা। এমনকি এই শহরে আরও একটি অদ্ভুত বিষয় রয়েছে, সেটা হলো এখানে অতীতের কোনো কিছু মনে করার চেষ্টা করা বা ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করাটাও ছিল এখানে ইলিগেল। তাই কেউ যদি ভুল করেও এই ধরনের কাজ করে ফেলে, তাহলে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। আর এত কঠোর নিয়মকানুন তৈরির পেছনেও অ্যান্ডার কিছু কারণ ছিল। আসলে অ্যান্ডার মতে এই পৃথিবীতে মানুষ যা কিছু আবিষ্কার করেছে সেটার প্রভাবে আস্তে আস্তে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। তাই অ্যান্ডা কোনোভাবেই চায় না তাদের এই নতুন পৃথিবীটাও আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাক। কারণ মানুষ যত বেশি জানবে, যত বেশি আবিষ্কার করবে, তত বেশি পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে। তাই অ্যান্ডা এখানে এমন কিছু নিয়মকানুন তৈরি করে ফেলেছে যাতে করে এখানকার সমস্ত কিছুর মধ্যে ভারসাম্য বজায় থাকে। এখানে কোনো কিছু বাড়বেও না, আর কোনো কিছু কমবেও না। তবে সকলের সঙ্গে সঙ্গে অ্যান্ডারও এখানে নিজের অতীতের তেমন কোনো কিছু মনে নেই। তার মেমোরি থেকেও অনেক স্মৃতি মুছে ফেলা হয়েছে। তবে এই শহরে এমন একজন মানুষ আছে যে কিনা অতীতের সমস্ত কথা মনে করতে পারত এবং ভবিষ্যৎ সম্পর্কে প্ল্যানও করতে পারত। তার কাছে এই দুনিয়াটা ঠিক আগের দুনিয়ার মতোই ছিল। আর এখানে এই ধরনের মানুষকে বলা হয় রিসিভার অব মেমোরি। আর মূলত এই শহরটিকে পরিচালনা করার জন্য একজন করে রিসিভার অব মেমোরি থাকে। অর্থাৎ প্রত্যেকটি প্রজন্মে যে কোনো একজন মানুষকে রিসিভার অব মেমোরি বানানো হয়। আর যখনই যে ব্যক্তি রিসিভার অব মেমোরি হয়, তখন তাকে আলাদাভাবে আইডেন্টিফাইও করা যায়। শুধুমাত্র তারাই অতীতের সমস্ত কিছু মনে করতে পারবে। আর এটা ছিল তাদের নিজস্ব এক ধরনের পাওয়ার। এমনকি যে ব্যক্তিকে রিসিভার অব মেমোরির দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তেই পুরো কাজটি বুঝিয়ে দেওয়া হয়। আর রিসিভার অব মেমোরি ছিল একটি পেশার মতোই, যেটা কিনা ছিল এই শহরের সবচাইতে বড় একটি পদ। কিন্তু এখানে ইচ্ছে করলেই কেউ রিসিভার অব মেমোরি হতে পারে না। এটা হওয়ার জন্য মানুষের ভেতরে থাকতে হয় বেশ কিছু যোগ্যতা, আর বলে যায় সেই মানুষটিকে একদম পারফেক্ট হতে হয়। তাই এই শহরে পরবর্তীতে যাকে রিসিভার অব মেমোরি বানানো হবে, তাকে জন্মগতভাবে এমনভাবে গড়ে তোলা হয় যেটার জন্য তার ভেতরে নির্দিষ্ট কিছু লক্ষণ থাকে। আর এই বিষয়টির সম্পর্কে সামনে আমরা আরো জানতে পারবো। তো এই শহরের মানুষদের জন্য বিশেষ একটি ইনজেকশন ছিল, যেটা প্রতিনিয়ত এখানকার মানুষদেরকে নিয়ম মতো নিতে হতো। আর মূলত এই ইনজেকশনের মাধ্যমেই তাদের স্মৃতিগুলো মুছে যেত,
যার কারণে কারো ভেতর আবেগ, মায়া, ঘৃণা, রাগ, অভিমান এগুলো কোনো কিছুই থাকে না। তবে যেই পৃথিবীর রিসিভার অব মেমোরি হবে সে সবকিছুর রং দেখতে পারবে, অর্থাৎ বাকি সবার কাছে এই দুনিয়াটা সাদা কালো হলেও তার কাছে রঙিন হবে। এবার আমরা সেই শহরের মধ্যে 3 জন ছেলেমেয়েকে দেখতে পাই, যারা কিনা অনেক আনন্দের সঙ্গে সাইক্লিং করে দূরে কোথাও ঘুরতে যাচ্ছিল। আর তারা 3 জন ছিল জোনাস, ফিয়ানো এবং তাদের বন্ধু আশার। কিছুদিন আগে এই 3 জনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে সবার জন্য লেখাপড়ার ব্যবস্থা ছিল। তবে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলেও তারা ভবিষ্যতে কি করবে সেটা এখনো নির্ধারণ করা হয়নি। আর তারা 3 জন মূলত ছিল বেস্ট ফ্রেন্ড। তবে তাদের ভেতরে জোনাস কিছুটা ব্যতিক্রম ধরনের ছিল, কারণ সে মাঝে মাঝে অদ্ভুত রকমের কিছু অনুভব করে এবং সে অনেক কিছু দেখতেও পারে। তবে এই বিষয়টি সম্পর্কে সে কখনো কাউকে কোনো কিছু শেয়ার করে না, কারণ এগুলো ছিল এই শহরের নিয়মের বাইরে। তবে যখন সে একা একা এই অদ্ভুত বিষয়গুলো ফিল করতে পারে তখন সে নিজেও বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। এবার এখানে আমরা জানতে পারি যেহেতু তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে তাই আগামীকাল তাদেরকে তাদের নতুন চাকরি বুঝিয়ে দেওয়া হবে, কারণ এখানকার প্রত্যেকটি মানুষকে সবসময় কর্মঠ থাকতে হয়। আর এখানে প্রত্যেকটি মানুষকে একবার যে চাকরি বা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় সেটা এখানে তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যেতে হয়। যেহেতু আগামীকাল থেকেই তাদের 3 বন্ধুর জীবনে এমন একটি দায়িত্ব চলে আসবে, তাই আজকে তারা একটু আনন্দ করার জন্য পুরো শহরটিকে ঘুরে ঘুরে দেখছিল। কিন্তু তাদের সবার কাছে এই শহরটি ছিল সাদা কালো, এখানকার কোনো মানুষই কখনো কোনো রং দেখেনি। এবার দেখতে দেখতেই তারা 3 বন্ধু মিলে তাদের শহরের একটি নার্সিং হোমের সামনে পৌঁছে যায়। আর এখানে মূলত নতুন নতুন বেবিদেরকে বানানো হতো। তবে ফিয়ানোর কাছে এই নার্সিং হোমটি অনেক বেশি পরিচিত ছিল, কারণ সে প্রায় সময় এখানে ভলেন্টিয়ারিং করার জন্য আসত। আর এখানে জোনাস নামের যে ছেলেটি ছিল তার বাবা মূলত এই নার্সিং হোমে চাকরি করত। তবে যেহেতু ফিয়ানো এখানে অনেকবার এসেছে তাই এখানকার বাচ্চাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। সে বাচ্চাদেরকে খুবই আদর করে। এখানে শুধুমাত্র যে সমস্ত বাচ্চারা সুস্থ, স্বাভাবিক এবং ট্যালেন্টেড ছিল, অর্থাৎ যাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকত, তাদেরকে সিলেক্ট করে এই পৃথিবীতে বড় করার অনুমতি দেওয়া হতো। আর এই সমস্ত বাচ্চাদের দায়িত্ব দেওয়া হতো যে কোনো একটি কাপলকে, যাতে করে তারা এই বাচ্চাটিকে নিজের সন্তানের মতোই মানুষ করে তুলতে পারে। মূলত এখানে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চাগুলোকে তৈরি করা হয়, যাতে এখানকার কোনো মেয়ের প্রেগনেন্সির প্রয়োজন না হয়। কারণ অ্যান্ডার কাছে মনে হতো যে প্রেগনেন্সি অনেক লম্বা একটি সময়, আর এত লম্বা সময়ে যদি মেয়েরা কাজ না করে বসে থাকে তাহলে তাদের শহর আস্তে আস্তে পিছিয়ে যেতে পারে। এজন্য স্বাভাবিকভাবে এখানে বাচ্চা জন্মের অনুমতি ছিল না। আর অন্যদিকে নার্সিং হোমে যেই বাচ্চাগুলো তুলনামূলক দুর্বল বা কান্নাকাটি করত তাদেরকে একটি বিশেষ ধরনের ইনজেকশন দিয়ে পৃথিবী থেকে সরিয়ে ফেলা হতো, কারণ এই সমস্ত বাচ্চাদেরকে পৃথিবীর বোঝা মনে করা হতো। তো আর জোনাসরা যখন নার্সিং হোমে বাচ্চাদেরকে দেখতে এসেছিল তখন তারা দেখতে পায় সব বাচ্চারা স্বাভাবিক, আর তাদেরকে একটি কাচের জারের মধ্যে ভেতরে রেখে দেওয়া হয়েছে। কিন্তু সমস্ত স্বাভাবিক বাচ্চাগুলোর মধ্যে শুধুমাত্র একটি বাচ্চা কিছুটা অস্বাভাবিক ছিল, যে কিনা প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। কেউই তাকে কোনোভাবেই থামাতে পারছিল না। তবে জোনাস যখন বাচ্চাটিকে দেখতে পায় তখন তার বাচ্চাটির জন্য কেমন যেন খারাপ লাগতে শুরু করে। যদিও এখানকার মানুষদের মধ্যে ইমোশন কাজ করার কথা ছিল না, তারপরও জোনাসের কেমন যেন কষ্ট হচ্ছিল। এরপর জোনাস যখন বাচ্চাটির মাথায় হাত রাখছিল তখন বাচ্চাটি সঙ্গে সঙ্গে তার কান্না থামিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। আর সবাই এখানে জোনাসের এই অদ্ভুত পাওয়ার দেখে বেশ অবাক হয়ে যায়। এমন সময় জোনাস একবার ফিয়ানোর দিকে তাকালে দেখতে পায় যে তার পুরো গেটআপটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং তার মাথার চুলগুলোকে কেমন যেন লাল রঙের দেখা যাচ্ছে। তবে এই অদ্ভুত রকমের রং দেখে জোনাস খুবই অবাক হয়ে যায়, কারণ এমন অদ্ভুত কিছু সে কোনোদিনও দেখেনি। এদিকে জোনাসের বন্ধুরা আগামীকালের চাকরি নিয়ে অনেক টেনশনে ছিল, কিন্তু জোনাসের এই ব্যাপারে তেমন কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ অনেক আগে থেকেই জোনাস এই সিস্টেমের ভেতর থেকে কোনো ধরনের চাকরি করতে চাইত না। সে এই শহরের সকল মানুষের চাইতে একটু অন্যরকম মানুষ ছিল। কারো ভেতরে কোনো ইমোশন কাজ না করলেও তার ভেতরে কাজ করত। তবে তার অতীতের কোনো কিছুই মনে ছিল না। কিন্তু জোনাস এটা বিশ্বাস করত যে স্বাধীনতার চাইতে আর বড় কোনো কিছুই হয় না। এত নিয়ম কানুনে ভরা জীবন তার কাছে মোটেও ভালো লাগতো না, তাই সে এই বিষয়গুলো নিয়ে সবসময় অনেক বেশি আপসেট থাকত। এবার সারাদিন ঘোরাঘুরি শেষ করে জোনাস বাসায় ফিরলে তার মা তাকে চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু জোনাস এখানে এই চাকরির ব্যাপারে কোনো কথাই বলতে চায় না। তবে জোনাস মনে করত তাদের এই পৃথিবীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সবাই এখানে সমান, প্রত্যেকের ভেতর তাদের নিজ নিজ যোগ্যতা রয়েছে। কিন্তু এই শহরের নিয়মকানুনী মানুষকে বিভিন্ন পেশায় বিভক্ত করেছে, তাই কেউ এখানে বড় পজিশনে রয়েছে, কেউ আবার রয়েছে ছোট পজিশনে। আর এই বিষয়টি জোনাসের কাছে একদমই পছন্দ ছিল না। এবার পরদিন সকালে দেখা যায় যে জোনাসের সঙ্গে আরো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল সবাইকে একসঙ্গে বিশাল বড় একটি হলে এনে বসিয়ে রাখা হয়েছে। এবার কিছুক্ষণের মধ্যে সেখানে অ্যান্ডা চলে আসে
এরপর সে সবাইকে একে একে যার যার কাজ ভাগ করে দিতে থাকে এবং প্রত্যেকেই নিজেদের দায়িত্ব এবং কাজগুলো বুঝিয়ে দেয়। ফিওনাকে এখানে হসপিটালের বাচ্চা সামলানোর দায়িত্বটা দেয়া হয়, কারণ ফিয়ানো বাচ্চাদেরকে যেমন পছন্দ করত তেমন এই কাজে তার ধারণা এবং দক্ষতা দুটোই ছিল। জোনাসের বন্ধু আশারকে দেয়া হয় পাইলটের চাকরি, কারণ সে পড়াশোনায় একটু অমনোযোগী হলেও সে ড্রোন খুব ভালো উড়াতে পারত। তো জোনাসের বন্ধু আশার এবং ফিয়ানো এখানে যে চাকরিটি পেয়েছে, এই দুটো চাকরি তাদের স্বপ্নের চাকরি ছিল, অর্থাৎ তারা মনে মনে এই চাকরিটি পেতে চাইত। তাই তারা দুজনেই এখানে অনেক খুশি ছিল। এবার দেখতে দেখতে সেখানে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের সবাইকে তাদের নিজ নিজ চাকরি এবং দায়িত্বগুলো বুঝিয়ে দেয়া হয়। কিন্তু অদ্ভুতভাবে জোনাসকে এখানে কোনো কাজে দেয়া হয় না। এতে জোনাস অনেক অবাক হয়ে যায়। এবার কিছুক্ষণ পর অ্যান্ডা এখানে সবার সামনে ঘোষণা করে যে সকলের মধ্যে জোনাসকে আজকে সবচাইতে বড় দায়িত্বটি দেয়া হবে। তাদের শহরে যে রিসিভার অব মেমোরি রয়েছে তার রিটায়ার্ড হওয়ার সময় চলে এসেছে, তাই তার জায়গাতে যোগ্য কোনো মানুষকে এই দায়িত্ব পালন করতে হবে। আর এটার জন্য জোনাসকে সবচাইতে যোগ্য মনে হয়েছে, কারণ ছোটবেলা থেকেই জোনাস অনেক ট্যালেন্টেড ছিল আর তাদের শহরের প্রত্যেকটি জায়গাতে তার রেকর্ডও বেশ ভালো। তবে অন্যান্য চাকরিগুলো যেমন সঙ্গে সঙ্গে শুরু করা যায়, রিসিভার অব মেমোরির ক্ষেত্রে বিষয়টি এতটাও সহজ ছিল না। জোনাসকে রিসিভার অব মেমোরি হতে হলে অনেকদিন যাবৎ ট্রেনিং নিতে হবে, আর ট্রেনিং নিতে নিতে সে যদি নিজেকে দক্ষ করে তুলতে পারে তবেই তাকে সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর তাকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব পালন করবে বর্তমানে যে রিসিভার অব মেমোরি রয়েছে সে। জোনাস এই বিষয়টি পুরোপুরি শিখে গেলে সে তার দায়িত্ব ছেড়ে দেবে এবং জোনাস হবে নতুন রিসিভার অব মেমোরি। তবে রিসিভার অব মেমোরি যেহেতু অনেক বড় পদের একটি চাকরি ছিল, তাই সবাই এখানে জোনাসকে অনেক অভিনন্দন জানায়। তার বন্ধুরাও এখানে তাকে নিয়ে আজকে অনেক প্রাউড ফিল করছিল। এবার পরের দিন সকালে আমরা জোনাসকে দেখতে পাই। আজকে ছিল জোনাসের ট্রেনিংয়ের প্রথম দিন। কিছুক্ষণের মধ্যেই তাকে ট্রেনিংয়ে পাঠানো হবে। তবে ট্রেনিংয়ে যাওয়ার আগে তাকে বেশ কিছু নিয়মকানুন সম্পর্কে বুঝিয়ে দেয়া হয়, যেখানে তাকে বলা হয় যে ট্রেনিংয়ে সে যা কিছু দেখবে বা যা কিছু সে অনুভব করতে পারবে এই সমস্ত ব্যাপারে সে কাউকে শেয়ার করতে পারবে না, এমনকি তার নিজের পরিবারকেও না। সেই সাথে তাকে প্রতিদিন নিয়ম মাফিক আগে সে ইঞ্জেকশনটি দিতে হবে, যেটা এই শহরে সবাই দিয়ে থাকে। এরপর তাকে ট্রেনিং সেন্টারে পৌঁছতে হবে, এমনকি সে কোনো মিথ্যে কথাও বলতে পারবে না। আর যদি এই নিয়মগুলো জোনাস সঠিকভাবে ফলো না করে তাহলে সে চাইলেও রিসিভার অব মেমোরির পাওয়ার অর্জন করতে পারবে না, এমনকি তাকে নিয়ম ভঙ্গের শাস্তিও পেতে হবে। তো এই সমস্ত নিয়মকানুনগুলো সুন্দরভাবে জানার পরে জোনাস তার সাইকেল নিয়ে ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর ট্রেনিং সেন্টারটি ছিল সেই ব্যক্তিরই বাড়ির মধ্যে, যে কিনা বর্তমানে এখানকার রিসিভার অব মেমোরি ছিল। আর তার বাড়িটি মূলত ছিল শহরের বাইরের একটি ফাঁকা গ্রামের দিকে, কারণ তাকে নিরিবিলি পরিবেশে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আর সবকিছু চিন্তা ভাবনা করে যখনই তার কাছে যেটা সঠিক মনে হয় সেটা সে এখানকার প্রেসিডেন্টকে জানায়। তো এবার জোনাস তখন রিসিভার অব মেমোরির বাড়ির সামনে চলে যায়। তবে বাড়ির দরজাটি এখানে লক করা ছিল। এমন সময় জোনাস সেখানে একটি ডিজিটাল বেল দেখতে পায়, আর সেখান থেকে জোনাসের পরিচয় জানতে চাওয়া হয়। তখন জোনাস সেখানে তার পরিচয় দেয়। সে বলে তার নাম জোনাস। এ কথা বলার সঙ্গে সঙ্গে দরজাটি অটোমেটিকভাবে খুলে যায়। এরপর ধীরে ধীরে জোনাস রুমের ভেতরে ঢুকলে তার সঙ্গে প্রথমবারের মতো রিসিভার অব মেমোরির দেখা হয়। তাই এখন জোনাসের মনে যত ধরনের অজানা প্রশ্ন ছিল শেষে সবকিছু তার কাছে এক এক করে জিজ্ঞাসা করতে থাকে। তবে রিসিভার অব মেমোরি তখন তাকে জানায়, আসলে রিসিভার অব মেমোরি হচ্ছে আমাদের পদবীর নাম। আমাদেরকে মূলত গিভার বলা হয়ে থাকে, তাই তুমি এখন থেকে আমাকে গিভার বলবে। তো যাই হোক, গিভার তখন জোনাসকে তার সামনে বসিয়ে জোনাসের হাত দেখতে চায়। তখন জোনাস তার হাত বাড়িয়ে দিলে গিভার তার হাতে একটি জন্মদাগ দেখতে পায়। আর এই দাগটি দেখিয়ে গিভার বুঝতে পারে যে জোনাসের জন্মের পরে এটা নির্ধারণ করা হয়ে গিয়েছিল যে ভবিষ্যতে জোনাসের কাজ আসলে কি হবে। এখানে মূলত গিভারদের কাছ থেকে যারা ট্রেনিং নিয়ে থাকে তারা মূলত তাদের কাছ থেকে সমস্ত অতীত ইতিহাস জানার পাওয়ার নিয়ে নেয়, তাই তাদেরকে বলা হয় রিসিভার। আর যে ব্যক্তি ট্রেনিং এর মাধ্যমে নিজের পাওয়ার অন্য একজন রিসিভারকে দেয় তাকে বলা হয় গিভার। অর্থাৎ এখানে জোনাস হচ্ছে রিসিভার এবং রিসিভার অব মেমোরি হচ্ছে গিভার। তো গিভার এখানে জোনাসের হাত ধরলে জোনাস তার চোখের সামনে একটি ভিশন দেখতে পায়। সে দেখতে পায় অদ্ভুতভাবে সে বরফে ঘিরে একটি মাউন্টেনে চলে এসেছে। এখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছিল, এমনকি সে এখানে একটি স্লেটের সাহায্যে স্কেটিং করে অনেক বেশি আনন্দ পাচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল যে এত আনন্দ সে কোনোদিনও পায়নি, এমনকি এত সুন্দর দৃশ্য সে এর আগে দেখেনি। তাই জোনাস যেন তার জীবনের এক নতুন অনুভব এখানেই পেয়ে যায়। এরপর সে একটা কাঠের ঘরের সামনে এসে থেমে যায়। আর যখন সে ঘরের ভেতরে দেখার চেষ্টা করে তখন সে সেখানে বেশ কিছু মানুষদেরকে দেখতে পায় যারা কিনা একসঙ্গে হাসি আনন্দে নিজেদের জীবন কাটাচ্ছিল। তবে জোনাস বুঝতে পারছিল না যে এটা কোন জায়গা আর তার সামনে থাকে এই মানুষগুলোই বা কে।
এসব ভাবতে ভাবতেই জোনাস আবারও বর্তমান সময়ে ফিরে আসছে। তবে সবকিছু দেখে জোনাসের এখানে অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তার কাছে মনে হয় এদের জীবন থেকে সে যেই মানুষদেরকে মাত্র দেখে এসেছে তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন, আর তারা অনেক শান্তিতে স্বাধীনভাবে নিজেদের জীবন কাটাচ্ছে। তখন গিভার এখানে তাকে বুঝিয়ে বলে যে আমাদের এই জগৎ ছাড়াও এমন একটি জগৎ রয়েছে যেখানে মানুষ ঠিক এতটাই আনন্দে হাসি খুশিতে থাকে যেমনটা তুমি মাত্র দেখে এসেছো। তবে সেই জগতে আমরা কোনোদিনও যাইনি, কিন্তু ওই জগৎটাই হচ্ছে আমাদের আসল ইতিহাস। আর বর্তমানে আমরা যেই দুনিয়াতে রয়েছি এটা আসল দুনিয়া নয়, আসল দুনিয়া হচ্ছে সেটা যেটা তুমি দেখেছো। আমাদের এই দুনিয়াটা তো বেশ কিছু নিয়মের উপর সীমাবদ্ধ, কিন্তু তুমি যেই দুনিয়াটা দেখে এসেছো ওখানে মানুষের মধ্যে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, সবাই সেখানে স্বাধীনভাবে বসবাস করতে পারে। এমনকি সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ রয়েছে যারা কিনা একসঙ্গে মিলেমিশে নিজেদের মতো করে জীবন কাটায়। সেই সাথে গিভার এখানে জোনাসকে সাবধান করে দেয়। সে তাকে বলে তুমি যেমন ওই দুনিয়ায় ভালো কিছু দেখেছো তেমন ওই দুনিয়াতে কিন্তু ভয়ঙ্কর কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো তুমি আস্তে আস্তে জানতে পারবে। এরপর তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে বাহিরে গেলে জোনাস তার কাছে জানতে চায়, আচ্ছা তোমার আগে যে গিভার ছিল তার সঙ্গে কি হয়েছে, সে এখন কোথায় থাকে আর তাকে কি চাকরি দেওয়া হয়েছে। কিন্তু গিভার এখানে জোনাসের এই প্রশ্নগুলো এড়িয়ে যায়। তবে সে এমনটা কেন করেছে সেটা আমরা সামনে জানতে পারবো। এবার প্রথম দিনের মতো ট্রেনিং শেষ করে জোনাস তার বাড়িতে ফিরে আসছে। তবে আজকে জোনাসকে অন্যান্য দিনের চাইতে অনেক বেশি খুশি দেখাচ্ছিল। এদিকে এমন সময় দেখা যায় জোনাসদের ডোরবেল বেজে ওঠে, আর জোনাস দরজা খুলেই দেখতে পায় যে হসপিটাল থেকে একজন নার্স একটি বাচ্চাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। আর এই বাচ্চাটি এখানে প্রচন্ড কাঁদছিল। জোনাস তখন মায়া করে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দেয়। এতে করে দেখা যায় সঙ্গে সঙ্গে বাচ্চাটি চুপ হয়ে যায়। আর এই বাচ্চাটিকে দেখে জোনাস এবং তার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। নার্স তখন তাদেরকে বলে হসপিটালে কোনোভাবেই বাচ্চাটিকে রাখা যাচ্ছে না, কারণ সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে, যার কারণে তাকে সামলানোর জন্য একজন ডক্টরের প্রয়োজন। আর জোনাসের বাবা যেহেতু একজন ডক্টর ছিল তাই বাচ্চাটিকে সে জোনাসদের কাছে রেখে যেতে এসেছে। তো এখানে না চাইতেও জোনাসের বাবাকে এই বাচ্চাটিকে তাদের কাছে রাখতে হয়। বাচ্চাটিকে পেয়ে জোনাসের সঙ্গে সঙ্গে তার মাও অনেক খুশি হয়। সবাই এখানে তাকে নিয়ে হাসি আনন্দে মেতে ওঠে। সেই সাথে জোনাস এখানে লক্ষ্য করে যে বাচ্চাটির হাতে ঠিক তার হাতের মতো একটি মার্ক আছে, অর্থাৎ জন্মদাগ আছে। তাই এটা দেখে জোনাস সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে ভবিষ্যতে এই বাচ্চাটি তার মতোই রিসিভার অব মেমোরি হবে, অর্থাৎ জোনাসের মতো তার দায়িত্ব জন্ম থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি জোনাস আপাতত তার মা বাবার সঙ্গে শেয়ার করে না। এবার পরের দিন জোনাস ট্রেনিং এর জন্য আবারও গিভারের কাছে যায়। এরপর সে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত বিষয় সম্পর্কে গিভারকে খুলে বলে। এমনকি সে তাকে জানায় যে সে তার বান্ধবী ফিয়ানোর চুলে একদিন অন্যরকম এক রং দেখেছিল, যেটা সে এর আগে কারো চুলে কোনোদিনও দেখেনি। এসব শুনে গিভার তখন জোনাসকে আরো একটি ভিশন দেখায়। আর কিছুক্ষণের মধ্যেই জোনাস দেখতে পায় যে সমুদ্রের মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে সূর্যাস্ত হচ্ছে, আর চারিপাশটা একদম লাল বর্ণ ধারণ করেছে। জীবনে প্রথমবার জোনাস এত সুন্দর একটি দৃশ্য দেখছে। এবার এই ভিশনটি শেষ হয়ে গেলে জোনাস একদম চমকে ওঠে। তখন গিভার তাকে আরো জানায়, তুমি আস্তে আস্তে যত কিছু জানবে এবং ট্রেনিং নিতে থাকবে তুমি তত আরো বেশি করে বিভিন্ন ধরনের রং দেখতে পাবে। এরপর জোনাস তার চোখের সামনে বিভিন্ন লাল রঙের জিনিস দেখতে পায়। এবার দ্বিতীয় দিনের মতো ট্রেনিং শেষ করে আজকে জোনাস ফিয়ানোর সঙ্গে দেখা করতে আসছে এবং তার হাত ধরে সেই 2 দিনের ট্রেনিংয়ে যা কিছু শিখেছে এবং যে বিষয়গুলো দেখেছে সেগুলো তাকেও ফিল করাতে চায়। কিন্তু দেখা যায় ফিয়ানোর এই সমস্ত ব্যাপারে কোনো ধরনের ইন্টারেস্ট ছিল না, তাই সে এখানে জোনাসকে কোনো পাত্তাই দেয় না। তখন এমন সময় সেখানে একটা অ্যালার্ম বেজে ওঠে। আসলে এই শহরে কোনো মানুষেরই একে অপরকে টাচ করার অনুমতি ছিল না, কিন্তু তারপরও জোনাস যেহেতু ফিয়ানোকে টাচ করেছে তাই মূলত অ্যালার্মটি বেজে উঠেছে। এবার এমন সময় সেখানে তাদের বন্ধু আশা চলে আসছে, আর আশার এখানে তাদেরকে তার ট্রেনিং কেমন কাটছে সেই সমস্ত বিষয়গুলো শেয়ার করছিল। যেমন সে কিভাবে ড্রোনে উঠেছে, ট্রায়াঙ্গেলের একটি এরিয়াও দেখেছে এবং সে নিজে একটি স্পেশাল ড্রোনও চালিয়েছে। তারা তিনজনই এখানে এক্সাইটেড হয়ে একে অপরের সঙ্গে অনেক কিছুই শেয়ার করছিল। কিন্তু অন্যদিকে আবার দূর থেকেই সবকিছু দেখতে পাচ্ছিল এখানকার প্রেসিডেন্ট অ্যান্ডা। তবে যেহেতু এখানে একে অপরকে ট্রেনিং এর ব্যাপারে কাউকে কিছু শেয়ার করা নিষেধ ছিল, তাই অ্যান্ডা এখানে তাদের তিনজনের কর্মকাণ্ডে খুবই রেগে যায়। বিশেষ করে সে রেগে যায় জোনাসের উপর, কারণ জোনাস এখানে ফিয়ানোকে ভীষণ দেখানোর চেষ্টা করেছিল। তাই অ্যান্ডা তখন সরাসরি জোনাসকে কোনো কিছু না বলে পরের দিন সকালে সে গিভারকে তার রুমে ডেকে পাঠায় এবং জোনাসকে তার এই কাজের জন্য শাস্তি দিতে বলে। কিন্তু গিভার তখন তাকে জানায় যে জোনাস তো তার ট্রেনিংয়ে খুব ভালো করছে, হয়তো না বুঝে সে ভুল করে ফেলেছে, কিন্তু সে তাকে এই বিষয়গুলো বুঝিয়ে বলবে, তাই বলে তাকে শাস্তি দেওয়াটা ঠিক হবে না। তবে গিভারের কথা শুনে অ্যান্ডা এখানে আরো রেগে যায়।
অ্যান্ডা এবার তাকে অনেক সাবধান করে দিয়ে বলে 10 বছর আগে যে ভুল একবার হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। কথা শুনে গিভার সেখানে পুরোপুরি চুপ হয়ে যায় এবং সে সেখানে নীরবে দাঁড়িয়ে থাকে। তবে 10 বছর আগে আসলে কি ঘটেছিল সেটা আমরা সামনে জানতে পারবো। তো এখানে আমরা তাদের দুজনের কথাবার্তা শুনে বুঝতে পারি যে অ্যান্ডা মূলত গিভারের মেয়ের কথা বলছিল, যার নাম ছিল রোজম্যারি। রোজম্যারি জোনাসের মতোই একজন রিসিভার ছিল। আর 10 বছর আগে রোজম্যারি এমন একটি ভুল করেছিল যেটার জন্য তাকে চরমভাবে মূল্য দিতে হয়েছিল। আর এবার যেন জোনাসের সঙ্গে এমন কিছু না হয় সেটাই অ্যান্ডা বারবার তাকে মনে করিয়ে দিচ্ছিল। তো অ্যান্ডার কথা শুনে গিভার সেখান থেকে চুপচাপ তার রুমে চলে আসে। আর কিছুক্ষণ পর সেখানে ট্রেনিং নেওয়ার জন্য জোনাসও চলে আসে। তবে অ্যান্ডা গিভারকে যা কিছু বলে দিয়েছিল গিভার সেই সবকিছু তার মাথা থেকে ছেড়ে ফেলে। সে সিদ্ধান্ত নেয় যে সে অ্যান্ডার কথা মতো কাজ করবে না। তাই সে জোনাসকে এখানে কোনো শাস্তি না দিয়ে বরং সে তাকে তার মনের মতো করে ট্রেনিং দিতে থাকে। গিভার এখানে সিদ্ধান্ত নেয় যে সে আজকে তাকে বাস্তবধর্মী কিছু শেখাবে। এর জন্য সে বেশ কিছু পুরাতন ম্যাপ নিয়ে আসে। ম্যাপের মধ্যে ট্রায়াঙ্গেল নামের একটি শহর ছিল। গিভার তখন জোনাসকে সেই শহরটির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং সে এখানে তাকে জানায় যে ট্রায়াঙ্গেলটি পার করার জন্য একটি গোপন রাস্তা আছে আর তার ওপারে রয়েছে একটি নতুন শহর যেটা এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। গিভার এখানে জোনাসকে এই সমস্ত ব্যাপারে বিভিন্ন তথ্য দিতে থাকে যেটা মূলত কাউকে জানানো নিষিদ্ধ ছিল। আর গিভারের এই সমস্ত কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারি যে অ্যান্ডা গিভারকে যা বলছিল গিভার সেটার বিরুদ্ধে কাজ করছিল। তার মাথায় জোনাসকে নিয়ে মূলত অন্য একটি প্ল্যান আছে। তো এই ম্যাপের মধ্যে ট্রায়াঙ্গেলগুলো দেখে জোনাসের মনে পড়ে যায় তার বন্ধু আশার তাকে এই ট্রায়াঙ্গেল শহরের কথাই বলেছিল, কারণ সে ড্রোনে করে সেই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু আসলে সেই ট্রায়াঙ্গেল শহরটি ছিল একটি নিষিদ্ধ শহর, সেখানে কারো যাওয়ার কোনো অনুমতি ছিল না। তাই জোনাস এই শহরটির সম্পর্কে আরো কিছু জানতে চাইছিল। তবে জোনাসের এত বেশি কৌতূহল দেখে গিভার তখন তার কথা ঘুরিয়ে অন্য কিছু বলতে শুরু করে, কারণ এত কম সময়ের মধ্যে তাকে সবকিছু জানানো যাবে না। যা কিছু করতে হবে সেগুলো করতে হবে ধীরে ধীরে এবং ধাপে ধাপে। তাই এবার গিভার তাকে একটা পুরাতন হারমোনিয়াম দেখায়। এই হারমোনিয়ামটিকে জোনাসের আগেও একবার দেখেছিল, কিন্তু এটাকে সে আগে শুধুমাত্র একটা কাঠের টেবিল মনে করত, কারণ হারমোনিয়াম আসলে কি জিনিস সেটা এই শহরের কেউই জানে না। তাই গিভার তখন জোনাসকে সেই হারমোনিয়ামটা বাজিয়ে শোনায়। আর জীবনে প্রথমবার এমন কিছু দেখে জোনাস একদম অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না একটা কাঠের ভেতর থেকে গানের সুর কিভাবে বের হচ্ছে। গিভার তখন ধীরে ধীরে তাকে হারমোনিয়াম সম্পর্কে বলতে শুরু করে। সে তাকে জানায় যে এটা মূলত একটা বাদ্যযন্ত্র আর এটা বাজিয়ে এটার সঙ্গে গান গাইতে হয়। তবে জোনাসের কাছে গানও ছিল একদম নতুন একটি জিনিস। তাই জোনাস তখন গিভারের কাছে গান সম্পর্কে জানতে চায়। গিভার তখন তাকে জানায় মানুষ যখন অনেক বেশি খুশি হয়ে যায় তখন মনের অজান্তেই নিজে নিজে গান গায়। আবার ইমোশনাল হয়ে গেলেও মানুষ গানের ভেতরে এক ধরনের আবেগ খুঁজে পায়। এরপর গিভার তখন জোনাসের হাত ধরে খুশির অনুভূতির যত ভিশন আছে সেটা তাকে দেখায়। জোনাস এখানে ফিয়ানোকে অনেক আনন্দ করতে দেখে আর এটা দেখে জোনাসের নিজের কাছে অনেক ভালো লাগছিল। আসলে নিজের অজান্তেই জোনাস ফিয়ানোকে অনেক ভালোবেসে ফেলেছে। ফিয়ানোর জন্য তার মনে এক অন্যরকম অনুভূতি ছিল। ফলে জোনাস আজকে প্রথমবারের মতো নিজের মাঝে ভালোবাসার অনুভূতি বুঝতে পারে। শুধু তাই নয়, এখানে মানুষের মনে যত ধরনের আবেগ অনুভূতি, রাগ, অভিমান, অর্থাৎ মানুষের মধ্যে যত ধরনের ইমোশন রয়েছে সেই সবকিছু জোনাস আজকে পুরোপুরিভাবে ফিল করতে পারে। এবার এই ভিশনের ট্রেনিং শেষ হওয়ার পর থেকে দেখা যায় জোনাস এখন পৃথিবীর সমস্ত কিছুর রং দেখতে শুরু করেছে। এবার গিভার এখানে জোনাসকে তার মেয়ে রোজমেরির সম্পর্কে বলে যে তার মেয়ে একসময় এই হারমোনিয়ামটা প্রতিদিন বাজাতো। এটা ছিল তার অনেক শখের একটি জিনিস। এবার গিভার এখানে এই ট্রেনিং এর মাধ্যমে এক এক করে পৃথিবীর সমস্ত কিছুই জোনাসের সামনে তুলে ধরে। সে তাকে পশু পাখির এক আলাদা জগৎ সম্পর্কে জানায়। তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে মানুষের মতো পশু পাখির মধ্যেও কত আন্তরিকতা রয়েছে, তাদের জগতেও সম্পর্কের এক মায়ের বন্ধন রয়েছে। জোনাস এখানে একটি হাতিকে দেখতে পায় যে কিনা তার বাচ্চাকে পরম যত্নে আগলে রেখেছে। আর এই সমস্ত বিষয়গুলো দেখে জোনাসের কাছে অনেক ভালো লাগছিল। এবার সেদিন জোনাস বাড়ি ফিরলে দেখা যায় তার সামনে অ্যান্ডার একটি হোলোগ্রামের ছবি আসছে। আর এই হোলোগ্রামের মাধ্যমে জোনাসের কাছে তার ট্রেনিং সম্পর্কে বিভিন্ন কিছু জানতে চাওয়া হয়। কিন্তু রুলস অনুযায়ী জোনাস এখানে অ্যান্ডাকে কোনো কিছুই বলে না। এরপর জোনাস তাদের বাসায় থাকা সেই ছোট্ট বাচ্চাটির সঙ্গে খেলা করতে থাকে। আর কিছুক্ষণ পর জোনাস তাকে বলতে থাকে একদিন বড় হয়ে তুমিও আমার মতো রিসিভার হবে, তখন আমার মতো পৃথিবীর সবকিছু তুমি দেখতে পাবে আর বুঝতে পারবে যে আমাদের পৃথিবীটা আসলে কতটা সুন্দর। জোনাস এখানে তার সঙ্গে খুব সুন্দর কিছু সময় কাটাচ্ছিল। এবার পরের দিন ট্রেনিংয়ে যাওয়ার জন্য যখন তাদের প্রতিদিনই সেই ইঞ্জেকশনটি লাগানোর সময় আসে তখন জোনাস আজকে কৌশলে তার শরীরে ইঞ্জেকশনটি পুশ করে না, বরং সে সেখানে থাকে একটি আপেলের মধ্যে ইঞ্জেকশনটি পুশ করে দেয়।
কারণ জোনাস জানতে পেরেছে যে ইনজেকশনটি নেওয়ার কারণেই মানুষের ইমোশন শেষ হয়ে যায়। তাই জোনাস সিদ্ধান্ত নিয়েছে যে সে এখন থেকে এই ইনজেকশনগুলো কোনোভাবেই নেবে না। এবার জোনাস সঙ্গে সঙ্গে গিভারের সঙ্গে দেখা করতে যায়। সে এখানে গিভারকে জানায় যে গতকাল তার সঙ্গে নতুন কিছু ঘটেছে। সে যখন ঘুমোচ্ছিল তখন সে ঘুমের মধ্যে তার বান্ধবী ফিয়ানোকে দেখতে পেয়েছে, অর্থাৎ সে স্বপ্ন দেখেছে। এটা শুনে গিভার প্রথমে কিছুটা অবাক হয়ে যায়, কারণ এখানে কোনো মানুষেরা স্বপ্ন দেখে না। তবে কিছুক্ষণের মধ্যেই গিভার বুঝতে পারে যে জোনাস হয়তো এখানকার ইনজেকশনগুলো ঠিকমতো নিচ্ছে না। আর সে এখানে ফিয়ানোর ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো মূলত ছিল ভালোবাসার অনুভূতি, অর্থাৎ জোনাস ফিয়ানোকে ভালোবাসে। গিভার এবার জোনাসকে বলে, ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিস। তুমি যত বেশি একটা মানুষকে ভালোবাসবে তত বেশি তার সম্পর্কে ভাবতে থাকবে এবং সে তোমার স্বপ্নে বারবার আসবে। এরপর গিভার জোনাসকে বলে, আমি তোমাকে বলেছিলাম পৃথিবী অনেক সুন্দর একটি জগৎ, তবে এটাও বলেছিলাম যে পৃথিবীর বিপরীতে একটি রূপও আছে। এরপর গিভার এখানে জোনাসকে পৃথিবীর ব্যাড মেমোরিগুলো দেখাতে শুরু করে, যেখানে দেখা যায় মানুষ নিরীহ পশু পাখিদেরকে গুলি করে হত্যা করত। শুধু তাই নয়, সেই জগতে এমন নৃশংসতা চলছে যে কাজের সঙ্গে মানুষের সবচাইতে কাছের মানুষটাই যুক্ত, অর্থাৎ নিজের সবচাইতে কাছের মানুষটাই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। জোনাস এখানে আরও দেখতে পায় যে তার বাবা যখন এই শহরের সেই নার্সিংহোমে চাকরি করত তখন যে শিশুরা দুর্বল থাকত তাদেরকে ইনজেকশন দিয়ে তার বাবাই মেরে ফেলত। শুধু তাই নয়, তার ভালোবাসার মানুষ ফিয়ানো এখন ওই নার্সিংহোমে চাকরি করছে, আর ভবিষ্যতে তাকেও সেই বাচ্চাগুলোকে মেরে ফেলতে হবে। এসব কিছু জানতে পেরে জোনাস একদম অস্থির হয়ে ওঠে, কারণ এগুলো যে আসলে অন্যায় কাজ এই শহরের কেউই সেটা বোঝে না, কারণ কারো মাঝে কোনো ইমোশন কাজ করত না। তবে জোনাস এখানে বুঝতে পারছে যে এগুলো কতটা জঘন্য একটি কাজ। তাই এই বিষয়গুলো জোনাস যেন কোনো মতে সহ্যই করতে পারছিল না। ফলে জোনাস তখন তার ট্রেনিং সম্পূর্ণ না করে দ্রুত তার বাড়িতে চলে আসে। এরপর সে এখানে এসে দেখতে পায় যে তাদের বাড়িতে যে ছোট বাচ্চাটি ছিল সে আর নেই। জোনাস তখন অনেক অস্থির হয়ে তার মা বাবাকে জিজ্ঞাসা করে, আমাদের বাসার বাচ্চাটি কোথায় গিয়েছে? তখন তারা তাকে জানায় যে বাচ্চাটি আসলে ম্যাচিউর ছিল না, তার জন্য তাকে আবারও হসপিটালে পাঠানো হয়েছে। কিন্তু জোনাস এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে যে তার বাবা তাকে মিথ্যে কথা বলছে, তাকে হসপিটালে নয় বরং তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। তাই জোনাস তখন কোনো কিছু চিন্তা না করে রাতের বেলা বাহিরে বেরিয়ে যায়। কিন্তু রাতে আসলে এই পুরো শহরটিতে কারফিউ জারি করা হয়। কেউ চাইলেই রাতের বেলা বাহিরে বের হতে পারে না, কারণ ধরা পড়লে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। তারপরও জোনাস লুকিয়ে লুকিয়ে কোনো মতে হসপিটালের দিকে যেতে থাকে, কারণ জোনাস যে কোনো মূল্যে সেই ছোট বাচ্চাটিকে বাঁচাতে চায়। তবে সমস্ত কিছু আবার অ্যান্ডার দেখতে পাচ্ছিল, তাই সে তখন তার লোকদেরকে জোনাসের পেছনে লাগিয়ে দেয় আর সে জোনাসকে হত্যা করার নির্দেশ দেয়। তবে জোনাস এখানে কোনো কিছুর পরোয়া না করে সে তার সাইকেলটি নিয়ে দ্রুত হসপিটালের দিকে যেতে থাকে। তবে এদিকে পুরো শহরে এই বিষয়টি জানাজানি হয়ে গিয়েছিল যে জোনাস কারফিউ ভঙ্গ করে হসপিটালের দিকে যাচ্ছে। তাই মাঝপথে তখন জোনাসের কাছে তার বন্ধু আশার চলে আসে, আর আশার তাকে বারবার সেখানে যেতে মানা করছিল। কিন্তু জোনাস এখানে আশারেরও কোনো কথাই শোনে না, বরং সে আশারকে বলতে থাকে যে সে এখন যেটা করছে সেটাই সঠিক। সে যে আসল পৃথিবীর সন্ধান পেয়েছে, যেভাবেই হোক একদিন সে সবাইকে সেই পৃথিবী দেখাবে। এমনকি সে আর কোনো নিষ্পাপ শিশুকে এভাবে মেরে ফেলতে দেবে না। কিন্তু তারপরও আশার তাকে কোনোভাবে যেতে দিচ্ছিল না। এতে করে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর একটা পর্যায়ে জোনাস আশারকে প্রচণ্ড জোরে একটি ধাক্কা মেরে কোনো মতে তার সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে জোনাস এবার প্রথমে হসপিটালে না গিয়ে সোজা গিভারের কাছে চলে আসে। এমনকি সে গিভারকে মনে মনে যা কিছু প্ল্যান করেছে সেই সবকিছু খুলে বলে যে সেই শহর ছেড়ে পালিয়ে যেতে চায়, এবং যদি সে কোনো মতে সেই ট্রায়াঙ্গেলের শহরটি ছাড়িয়ে যেতে পারে তাহলে সে নতুন এক পৃথিবীতে পৌঁছে যাবে আর সে সেখানে স্বাধীনভাবে জীবনযাপন করবে। এই শহরে বন্দী থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। গিভার তখন এখানে জোনাসকে জানায় যে যদি জোনাস সত্যি সত্যি এই কাজটি করতে পারে, অর্থাৎ সে সেই ট্রায়াঙ্গেলের শহরটি ছাড়িয়ে যেতে পারে, তাহলে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই শহরের প্রত্যেকটি মানুষের সমস্ত স্মৃতি ফিরে আসবে। জোনাসের মতো তারাও পৃথিবীর আসল রং দেখতে পাবে, এমনকি তাদের ভেতরেও সমস্ত ইমোশন কাজ করতে থাকবে। সেই সাথে তারা কে কি ছিল, কি কাজ করত, আর তাদের জীবনধারা কেমন ছিল সবকিছুই তাদের মনে পড়ে যাবে। এমনকি তাদের ভেতরেও সমস্ত ইমোশন কাজ করতে থাকবে, ঠিক যেমনটা পৃথিবীর একদম শুরু থেকে হয়ে এসেছিল। এসব কথা শুনে জোনাস এবার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে যেভাবেই হোক সে এই শহরের মানুষদেরকে মুক্ত করবে। সে আসল পৃথিবীতে মানুষদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, যেখানে সবাই নিজেদের স্বাধীন মতো বাঁচবে। তাই জোনাসের জন্য এই কাজটা অনেক বেশি কঠিন হলেও সে এই কাজটি করতে চায়। আসলে এই শহরের সঙ্গে সেই ট্রায়াঙ্গেলের শহরের অনেক বড় একটি সম্পর্ক রয়েছে।
মূলত সেই ট্রায়াঙ্গেলে এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটার জন্য মানুষের মিথ্যে শহরটিতে আটকা পড়েছে। ফলে সেই ট্রায়াঙ্গেলের শহরটি যদি কোনো মানুষ ভেদ করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে সমস্ত সত্য মানুষের সামনে চলে আসবে। এরপর জোনাস এখানে গিভারকে বলে যে তাদের বাড়িতে এতদিন একটি ছোট্ট বাচ্চা ছিল। যদিও তার বাবা বলেছে বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সে জানে বাচ্চাটিকে হয়তো মেরে ফেলার জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে সেটা কোনোভাবেই হতে দেবে না, তাই সে যে কোনো মূল্যেই বাচ্চাটিকে বাঁচাতে চায়। এসব কথা শোনার পর গিভার তখন তাকে তার অতীত সম্পর্কে বলতে শুরু করে। সে তাকে বলে যে আজ থেকে 10 বছর আগে তার মেয়ে রোজমেরিও একজন রিসিভার ছিল। সেও মূলত একদম জোনাসের মতোই ছিল। তার কাছে এই বন্দি জীবন একদমই ভালো লাগতো না। সেও জোনাসের মতো স্বাধীনভাবে বাঁচতে চাইত, যার কারণে একদিন সেও একইভাবে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। আর অনেক সাহস নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল, তবে তার শেষ রক্ষা হয়ে ওঠেনি। অ্যান্ডার লোকজন তাকে শেষ মুহূর্তে গিয়ে ধরে ফেলেছিল, আর তারা সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছিল। কারণ অ্যান্ডার সবসময় এখানকার সমস্ত মানুষদেরকে তার হাতের মুঠোয় রাখতে চায়। সে চায় সবাই তার কথা মতোই চলুক। তাই কেউ যদি এই শহরের বাইরে কোনো সত্য জানার চেষ্টা করে তাহলে অ্যান্ডা তাকে তার লোক দিয়ে মেরে ফেলে। মেয়ের কথা বলতে বলতে গিভার অনেক ইমোশনাল হয়ে যায়। আর এই সমস্ত সত্যটা জানতে পেরে জোনাসের অনেক খারাপ লাগছিল। সে খুব ভালোভাবেই অনুভব করতে পারছিল যে রোজমেরির সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। আর গিভারের কাছে মনে হচ্ছিল যে রোজমেরির মতো জোনাসও হয়তো এই কাজটি করতে ব্যর্থ হয়ে যাবে, আর অ্যান্ডা হয়তো তাকেও মেরে ফেলবে। এজন্য সে জোনাসকে কোনোভাবেই এই কাজটি করতে দিতে চাইছিল না, কারণ সে চায় না তার মেয়ের মতো পরিণতি জোনাসেরও হোক। যার কারণে সে জোনাসকে এমন কিছু করতে বারবার নিষেধ করছিল। কিন্তু এক পর্যায়ে জোনাস আর তার কোনো কথাই শুনতে চায় না। তখন গিভার তাকে বাধ্য হয়ে আরো বেশ কিছু ভিশন দেখায়, যেখানে সে আরো অনেক ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় মানুষ মানুষের জন্য লড়াই করছে, টিকে থাকার জন্য লড়াই করছে। অর্থাৎ মানুষ আগে থেকেই ছিল স্বাধীন চেতা স্বভাবের। মানুষকে চাইলেই এত সহজে দমিয়ে রাখা সম্ভব ছিল না। একটা সময় মানুষ নিজেদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়াই করত, কিন্তু তাদের ভেতর থেকে ইমোশন মুছে দেওয়ার কারণে আজকে তারা এই শহরে বন্দী হয়ে আছে। এসব কিছু জানতে পেরে জোনাস যেন তার মনে অনেক বেশি অনুপ্রেরণা পায়, আর তার মনে জোর অনেক বেড়ে যায়। গিভার মূলত তাকে এগুলো এ কারণেই দেখিয়েছে যাতে করে জোনাস পরবর্তীতে সবকিছুর মোকাবেলা করতে পারে। জোনাস এখানে গিভারকে বলে যে সে জীবন দিয়ে হলেও সকলের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। সে ট্রায়াঙ্গেল শহরকে ভেদ করে যেভাবেই হোক যাবে। আর জোনাসের এমন মনোবল দেখে গিভারও এখানে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপর গিভার জোনাসকে সেই ট্রায়াঙ্গেলের ম্যাপটি দেয় যাতে করে তার পথ চলতে সুবিধা হয়। এমন সময় জোনাস গিভারকে জিজ্ঞাসা করে, আচ্ছা গিভার, আপনি চাইলে তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া পার করে এখানকার মানুষদের জন্য সবকিছু ঠিক করে দিতে পারতেন, এদের স্মৃতি আবারও ফিরিয়ে আনতে পারতেন। তাহলে আপনি কেন এতদিন এত অত্যাচার সহ্য করে এখানে টিকে রয়েছেন? আপনি কেন আপনার মেয়ের প্রতি হয় এই অন্যায়ের প্রতিশোধ নেননি? গিভার তখন তাকে জানায় সে এখান থেকে যদি চলেও যায় আর ওই ট্রায়াঙ্গেলের এরিয়া পারও করে ফেলে, তাহলে এখানকার মানুষের স্মৃতি ফিরে আসার সঙ্গে সঙ্গেই এখানকার সমস্ত মানুষ অনেক বেশি ইমোশনাল হয়ে যাবে, আর তারা সবাই এতে অস্বাভাবিক হয়ে উঠতে পারে। তাদেরকে নিয়ন্ত্রণের জন্য এখানে কাউকে না কাউকে থাকতে হবে, তা না হলে হিতে বিপরীত হতে পারে। তাই সে বহুদিন ধরে এমন একজন সাহসী মানুষের অপেক্ষা করছিল যে কিনা সে ট্রায়াঙ্গেলের এরিয়া পার করার মতো সাহস রাখে। আর অনেক অপেক্ষার পর সে অবশেষে জোনাসকে পেয়ে গিয়েছে। তাই জোনাস যখনই সে ট্রায়াঙ্গেলের এরিয়া পার করে ফেলবে তখন সে এখানকার সমস্ত মানুষদেরকে সামলে নেবে। এখন তার শেষ ভরসা হচ্ছে জোনাস। জোনাস যদি এই কাজটি করতে না পারে তাহলে পরবর্তী জেনারেশনে যে রিসিভার আসবে তাকে দিয়ে সে এটা করানোর চেষ্টা করবে। সে কোনোদিনও হাল ছাড়বে না। আর গিভারের এই সমস্ত কথা শুনে বোঝাই যাচ্ছিল যে সবকিছু মূলত গিভার প্ল্যান করেই করেছিল, যাতে করে সে তার মেয়ে রোজমেরি হত্যার প্রতিশোধ নিতে পারে এবং অ্যান্ডার তৈরি এই মিথ্যে শহরটিকে সে ধ্বংস করতে পারে। অন্যদিকে অ্যান্ডার জোনাসকে খোঁজার জন্য সমস্ত কিছুই করতে শুরু করে, কিন্তু শত চেষ্টা করেও সে কোনো কিছুই করতে পারছিল না। তাই সে সরাসরি তখন গিভারের কাছে এসে জোনাসের সম্পর্কে জানতে চায়। তবে গিভার এখানে তাকে জোনাসের সম্পর্কে কোনো কিছুই বলে না। এবার কিছুক্ষণ পর জোনাস সেই নার্সিংহোমে এসে পৌঁছয় যেখানে সেই বাচ্চাটিকে রাখা হয়েছে। এরপর সে তার বান্ধবী ফিয়ানোর সঙ্গে দেখা করে, আর সে তাকে শুরু থেকে সমস্ত কিছু খুলে বলে এবং সে তাকে এটাও পরামর্শ দেয় যে প্রতিদিন সকালবেলা তাদেরকে যে ইঞ্জেকশনটি নিতে হয় সেটা যেন আজকের পর থেকে ফিয়ানো আর না নেয়, তাহলে আস্তে আস্তে সেও সমস্ত সত্যটা জানতে পারবে। জোনাস এখানে সেই নার্সিংহোমে দাঁড়িয়ে ফিয়ানোকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে অ্যান্ডার লোকেরা এসে পৌঁছয়। এদিকে জোনাস এখানে ফিয়ানোকে বলে, তোমাকে তো আমি সবকিছু খুলে বলেছি, আমি এখন এক নতুন জগতের সন্ধানে যাচ্ছি যেখানে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না।
আমাদেরকে এভাবে কারো হাতের পুতুল হয়ে থাকতে হবে না। আমরা স্বাধীনভাবে সুখে শান্তিতে থাকব। যদি আমরা কোনো মতে একবার সেখানে পৌঁছতে পারি, তাহলে এখানকার সবারও সমস্ত স্মৃতি ফিরে আসবে এবং সবাই নতুন এক জীবন পাবে। তুমি দয়া করে আমার সঙ্গে চলো ফিয়ানো। কিন্তু ফিয়ানো এখানে তার কোনো কথাই শুনতে চায় না, বরং সে জোনাসকেও এসব করতে নিষেধ করে। সেই সাথে সে তাকে বলে, ভালো হয় তুমি অ্যান্ডার লোকেদের কাছে নিজে থেকেই আত্মসমর্পণ করো এবং তোমার করা ভুলের জন্য ক্ষমা চাও। এতে করে তোমার শাস্তি হয়তো কিছুটা কম হতে পারে। কিন্তু জোনাস কি করবে সেটার সিদ্ধান্ত সে আগেই নিয়ে ফেলেছে। তাই সে এখানে ফিয়ানোর কোনো কথা না শুনে তার প্ল্যান মোতাবেক কাজ করতে শুরু করে। এমন সময় সেখানে গার্ডেরা চলে আসলে ফিয়ানো একটি খালি বক্স নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। আর গার্ডরা এখানে অনেক খোঁজাখুঁজি করেও জোনাসকে কোনোভাবেই খুঁজে পায় না। মূলত ফিয়ানো জোনাসের সঙ্গে না গেলেও সে তাকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আসলে ফিয়ানোর এখানে কিছু বাধ্যবাধকতা ছিল। জোনাসের কথা শুনে সেও কিছুটা বুঝতে পেরেছিল যে এই দুনিয়ায় তাদের সঙ্গে যা কিছু হচ্ছে এসব ঠিক নয়। তবে তার উপর তার মা বাবা এবং এখানকার নিউবর্ন বেবিদের দায়িত্ব রয়েছে। তাই তাদের কথা ভেবে ফিয়ানো জোনাসের সঙ্গে যায় না। তবে ফিয়ানোর এখানে জোনাসের প্রতি ইমোশন কাজ করছিল। আসলে বেশ কিছুদিন আগে থেকেই ফিয়ানো সেই ইঞ্জেকশনটি নেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আস্তে আস্তে তার ভেতরেও মানুষের মতো ইমোশন আসতে শুরু করেছে। আর সেও মনে মনে রিয়েলাইজ করতে পেরেছে যে সে জোনাসকে ভালোবাসে। এদিকে গার্ডরা এখানে ফিয়ানোকে জোনাসের ব্যাপারে জিজ্ঞাসা করলে ফিয়ানো মিথ্যে বলে। সে বলে জোনাস এখানে আসেইনি। তবে গার্ডরা তখন তাকে সন্দেহ করে সোজা অ্যান্ডার কাছে নিয়ে যায়। এরপর অ্যান্ডা এখানে ফিয়ানোকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আর এক পর্যায়ে সে তাকে কথার জালে ফাঁসিয়ে বুঝতে পারে যে ফিয়ানো আসলে জোনাসকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাই অ্যান্ডা তখন ফিয়ানোকে সেখানে বন্দি বানিয়ে রাখে। এদিকে গার্ডরা জোনাসকে ধরার আপ্রাণ চেষ্টা করছিল। তাই জোনাস তখন দ্রুত সেই বাচ্চাটিকে কোলে নিয়ে সোজা গিভারের বাড়ির দিকে যেতে শুরু করে। তবে গার্ডদের অনেকগুলো গাড়ি তাকে ধাওয়া করলে সে গাড়িগুলোর সঙ্গে পেরে ওঠে না। আর জোনাস যখন বুঝতে পারে যে অ্যান্ডার লোকেরা তার গাড়িটা খুব দ্রুত ধরে ফেলবে, তখন সে এখান থেকে দূরে লাফ দিয়ে এখানকার সীমানা পেরিয়ে অন্য সীমানায় চলে যায়। আর এসব কিছু অ্যান্ডা তার স্ক্রিনের মধ্যে দেখছিল যে সমস্ত পরিকল্পনার পেছনে গিভার রয়েছে। তাই অ্যান্ডা তখন গিভারকেও বন্দি করার নির্দেশ দেয়। অন্যদিকে আশারকেও অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। তাকে অ্যারেস্ট করা হয়েছিল অ্যান্ডার নির্দেশ পালন না করার জন্য। আসলে তাকে ড্রোনের মাধ্যমে অন্য সীমানায় এখন জোনাস কোথায় রয়েছে এটা দেখতে বলা হয়েছিল এবং সেই ড্রোন দিয়ে জোনাসকে খুঁজে বের করতে বলা হয়েছিল। কিন্তু কোনো না কোনো কারণে আশার এমনটা করে না। অন্যদিকে অ্যান্ডা আবারও ফিয়ানোর সামনে এসে তাকে জোনাস কি বলেছে সেই সমস্ত বিষয় সম্পর্কে জানতে চায়। কিন্তু ফিয়ানো এখানে কোনো কিছুই স্বীকার করে না। তাই অ্যান্ডা তখন তাকে বন্ধ একটি রুমের মধ্যে একা একাই আটকে রাখে। আর তার পাশের রুমে গিভারকে আটকে রাখা হয়। অন্যদিকে জোনাস শহর ছেড়ে অনেক দূরে চলে আসছে। তবে এখনো তার পথ শেষ হয়নি। আর এই পথ যে কখন শেষ হবে সেটা জোনাস নিজেও জানে না। এবার হাঁটতে হাঁটতে জোনাস অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পর শেষে বাচ্চাটিকে নিয়ে পাহাড়ের অনেক উঁচুতে গিয়ে থাকতে শুরু করে। আর সে সেখানে এমন একটি আবহাওয়া দেখতে পায় যেটা সে তার জীবনে আগে কখনোই দেখেনি। অর্থাৎ জোনাস এখন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গিয়েছে। পাহাড় কিংবা বরফ অথবা মরুভূমি, দিন কিংবা রাত, সমস্ত জায়গাতে এসে লড়াই করে টিকে থাকতে শিখেছে। এসব কিছু সম্পর্কে গিভার আগে থেকেই তাকে জানিয়েছিল। এভাবেই জোনাস সমস্ত প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে আস্তে আস্তে তার লক্ষ্যের দিকে যেতে থাকে। এবার রাত পেরিয়ে সকাল হয়ে গেলে বাচ্চাটিকে খাবার খাইয়ে আবারও পথ চলতে শুরু করে। আর দেখতে দেখতে সে ঠিক সেই ট্রায়াঙ্গেল এরিয়ার সামনে পৌঁছে যায়। কিন্তু ঠিক তখনই তার সামনে একটি ড্রোন চলে আসে, যেটা মূলত তার বন্ধু আশার পরিচালনা করছিল। তাকে হয়তো এই কাজটি করতে বাধ্য করা হচ্ছে। তবে জোনাস তখন আর কোনো উপায় না পেয়ে সে বারবার আশারকে অনুরোধ করে তাকে এখান থেকে যেতে দিতে বলে। কিন্তু আশার তার কোনো কথাই শোনে না, কারণ আশারের ভেতর এখন আর কোনো অনুভূতি কাজ করছিল না। তবে আশার এতটুকু খুব ভালোভাবেই জানত যে অ্যান্ডা যদি কোনো মতে এখন জোনাসকে পেয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সে তাকে মেরে ফেলবে। তাই আশার বন্ধুত্বের খাতিরে তাকে ওখান থেকে না এনে বরং তুলে নিয়ে নদীর ভেতরে ফেলে দেয়। যদি জোনাস সেখান থেকে বেঁচে ফিরতে পারে তাহলে সেটা হবে তার সৌভাগ্য। এরপর আশার অ্যান্ডাকে জানায় যে সে জোনাসকে মেরে ফেলেছে। আর অ্যান্ডা আশারের কথা বিশ্বাস করে মনে করে যে অবশেষে সমস্ত ঝামেলা শেষ হয়েছে। তাই সে জোনাসের সঙ্গে যাদের যাদের সম্পর্ক ছিল তাদের সবার মস্তিষ্ক থেকে জোনাসের মেমোরি মুছে দিতে চায়। এজন্য সে সবাইকে ইনজেকশন দেওয়ার নির্দেশনা দেয়। আর এই কাজটি করতে বলা হয় জোনাসের বাবাকে, কারণ সেই ছিল এখানকার অনেক বড় একজন ডক্টর। তো জোনাসের বাবা যখন ফিয়ানোকে ইনজেকশন দিচ্ছিল সেই দৃশ্য সবাই বাইরে থেকে দেখছিল। এসব কিছু দেখে গিভার আর সহ্য করতে পারছিল না। তাই সে সবার সামনে এসে চিৎকার করে অ্যান্ডাকে বলে ওঠে, তোমার এসব করার কোনো অধিকার নেই। কেন তুমি আসল দুনিয়া থেকে মানুষদেরকে লুকিয়ে রেখেছ? তাদের ভেতর থেকে ইমোশন, ভালোবাসা সবকিছু মুছে দিয়েছ। তাদেরকে কখনো বুঝতে দাওনি, অনুভব করতে দাওনি জীবনের আসল অনুভূতি।
সকলের রঙিন দুনিয়া মুছে দিয়ে সবাইকে তোমার হাতের পুতুল বানিয়েছ। তুমি মানুষদের সঙ্গে এমনটা করতে পারো না। তবে গিভারের এই সমস্ত কথা শুনে কেউ তার কথা বিশ্বাস করছিল না। তাই গিভার এখানে তার মেয়ে রোজমেরির সম্পর্কে বলতে শুরু করে যে কিভাবে রোজমেরি এখানকার মানুষদেরকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়েছে। অন্যদিকে আমরা জোনাসকে দেখতে পাই। অনেক বাধা বিপত্তি পার করে জোনাস সেই বাচ্চাটিকে নিয়ে নদী থেকে উঠে আসতে পেরেছে। এরপর সে কোনোমতে সেই ট্রায়াঙ্গেল এরিয়া পার করে নতুন এক শহরে পা রাখে। এতে করে সঙ্গে সঙ্গেই দেখা যায় অ্যান্ডার শহরে সকলের ভেতরে নতুন এক অনুভূতি তৈরি হতে থাকে। সবার ভেতরে ইমোশন, মায়া, ভালোবাসা জেগে ওঠে। সেই সাথে তাদের অতীতের সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। এমনকি তারা সাদা কালোর পরিবর্তে এক রঙিন পৃথিবী দেখতে পায়। এতে করে যেন তাদের পুরো শহরটাই বদলে যায়। সবাই আবারও তাদের নতুন এক জীবন ফিরে পায়। আর এখন এত সুন্দর জীবন সামনে আসার পর এখানকার সমস্ত মানুষ অনেক ইমোশনাল হয়ে গিয়ে কাঁদতে শুরু করে। কারণ তাদের কাছ থেকে এতদিন এত সুন্দর একটি দুনিয়াকে লুকিয়ে রাখা হয়েছিল আর তাদেরকে মেশিনের মতো ব্যবহার করা হচ্ছিল। এদিকে এসব কিছু দেখে অ্যান্ডারের এখানে কিছুই করার থাকে না। তাকেও এখন না চাইতে বাস্তবতা মেনে নিতে হয়। এদিকে জোনাসের বাবা ফিয়ানোকে ইঞ্জেকশনটি দিতে দিতে থেমে যায়, কারণ তার ভেতরেও অনুভূতি জেগে উঠেছে। তার সমস্ত স্মৃতি ফিরে এসেছে। অন্যদিকে জোনাস একটি নতুন শহরে এসে বিশাল বড় একটি বরফের পাহাড় পাড়ি দেয়। এতদূর আসার কারণে জোনাস এখন অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। তবে এই জায়গাটি দেখে সে বুঝতে পারে যে একদম প্রথম ভিশনে গিভার তাকে যে জায়গাটি দেখিয়েছিল এটাই হচ্ছে সেই জায়গা। এরপর জোনাস এখানে বরফের সেই স্লেটটি তার সামনে দেখতে পায়। এতে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর অনেক বেশি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে জোনাসের জ্ঞান ফিরে আসে। সে তখন দ্রুত গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। আর কিছুটা পথ এগিয়ে আসলে তখন সে তার সামনে ওই বাড়িটিকে দেখতে পায়, যেই বাড়ির মধ্যে সে প্রথম ভিশনে উকি দিয়েছিল, যেখানে বেশ কিছু মানুষ একসঙ্গে অনেক হাসি আনন্দ করছিল। আর এখানেও সে এই দৃশ্যটি দেখতে পায়। অর্থাৎ ফাইনালি সে আসল দুনিয়াতে এসে পৌঁছতে পেরেছে। অর্থাৎ এটাই ছিল তার সেই আসল দুনিয়া, যেটা সন্ধান সে সারা জীবন করেছে। এভাবেই জোনাস এবং বাকি মানুষেরা নতুন এক জীবন ফিরে পায়। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।